সাধারণত যখন কোনো মেডিকেল ডায়াগনোসিস বা ধরুন রোগ নির্ণয়ের কথা ওঠে তখন সেখানে একটা নিখুঁত ব্যাপার আশা করা হয়। হ্যাঁ, ঠিক যেমন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে হয়। একদম। মানে কারো হাত ভেঙে গেলে এক্স রে রিপোর্টে সেই ভাঙা হাড়ের আঁকাবাঁকা সাদা দাগটা একেবারে স্পষ্ট দেখা যায়, আর ডাক্তার সেদিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলেন যে এখানেই হাড়টা ভেঙেছে। রাইট। বিষয়টা তখন একেবারে বাইনারি হয়ে যায়। মানে ধরুন, হয় ভেঙেছে নয়তো ভাঙেনি, এর মাঝামাঝি তো আর কিছু নেই। হ্যাঁ, আর এই নির্দিষ্টটা মানুষের মনে এক ধরনের স্বস্তি দেয়, কারণ আমাদের মস্তিষ্ক সবসময় চায় চারপাশের সব কিছুকে একটা নির্দিষ্ট ছকে ফেলতে। ঠিক, কিন্তু সমস্যাটা শুরু হয় অন্য জায়গায়। হ্যাঁ, যখনই আলোচনাটা মানুষের মস্তিষ্ক আর তার শেখার ক্ষমতার জগতে প্রবেশ করে, তখন হঠাৎ করেই যেন সেই এক্স রে মেশিনটা পুরোপুরি অকেজো হয়ে যায়। একদম তাই। তখন আর কোনো নির্দিষ্ট সাদা দাগ থাকে না। আমরা এমন একটা ল্যান্ডস্কেপের দিকে তাকিয়ে থাকি যা সত্যি বলতে বেশ ঘোলাটে। মানে মানুষের মস্তিষ্কে তো প্রায় 100 বিলিয়ন বা 10,000 কোটি নিউরন রয়েছে না? হ্যাঁ, এটা একটা অবিশ্বাস্য সংখ্যা। বলা হয়ে থাকে এটি পরিচিত মহাবিশ্বের অন্যতম জটিল একটা কাঠামো। রাইট। অথচ এত শক্তিশালী একটা যন্ত্র আমাদের মাথার ভেতর থাকার পরেও প্রতিনিয়ত অত্যন্ত সাধারণ কিছু তথ্য, যেমন ধরুন কারোর নাম বা একটা ফোন নম্বর, সেটা মনে রাখতে গিয়ে আমরা রীতিমতো হিমশিম খাই। আর এই অস্পষ্টতার কারণেই মানুষের শেখার প্রক্রিয়ায় এত বিভ্রান্তি তৈরি হয়। ঠিক এই জায়গাটাতেই আজকের আলোচনা শুরু। আজকের এই বিস্তারিত আলোচনায় আমাদের টেবিলে রয়েছে বিখ্যাত ব্রেন কোচ জিম কুইকের লেখা বেস্টসেলার বই লিমিটলেস এর মূল সূত্রগুলো। চমৎকার একটা বিষয়। আজকের লক্ষ্য হল তথ্যের এই বিশাল স্তূপ থেকে শেখার প্রকৃত উপায় বা শেখার কৌশল কিভাবে শিখতে হয় তার পেছনের বিজ্ঞানটা বের করে আনা। এটি এমন একটা শর্টকাট যা আমাদের মস্তিষ্ককে একটা সুপার কম্পিউটারের মতো ব্যবহার করতে সাহায্য করবে। আচ্ছা, এই সমস্যার একেবারে গোড়ায় যেতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। মানে শেখার ক্ষেত্রে মানুষের মূল সমস্যাটি কিন্তু মস্তিষ্কের মেধার অভাব নয়। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটি হলো আমাদের ব্যবহৃত পুরনো পদ্ধতির মধ্যে। একটু ভেবে দেখলে বোঝা যায় আমরা একবিংশ শতাব্দীর একটা অত্যন্ত দ্রুতগতির তথ্য প্রযুক্তির যুগে বাস করছি। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখন আমরা প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত পর্যায়ে সেই ঊনবিংশ শতাব্দীর পুরনো পদ্ধতিতেই পড়াশোনা করছি। মুখস্থবিদ্যা বা বারবার আউড়ে মনে রাখার যে পদ্ধতি, তা আজকের এই বিপুল তথ্য ধারণ করার জন্য বৈজ্ঞানিকভাবে একেবারে উপযুক্ত নয়। একদম। মানে মস্তিষ্ককে আপগ্রেড করার আগে এটা বোঝা জরুরি যে ঠিক কোন জিনিসগুলো প্রতিনিয়ত আমাদের আটকে রাখছে। বইটিতে একটা চমৎকার উপমা দেওয়া হয়েছে। ই-বাইকের উপমাটা, তাই তো? হ্যাঁ, আধুনিক প্রযুক্তির যথেচ্ছ ব্যবহারকে অনেকটা ইলেকট্রিক সাইকেল বা ই-বাইক চালানোর সাথে তুলনা করা হয়েছে। ই-বাইক চালানো তো খুব মজাদার, কোনো কষ্ট নেই আর খুব দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়। কিন্তু এর সবচেয়ে বড় সমস্যা হলো এটি চালকের নিজস্ব কোনো শারীরিক সক্ষমতা তৈরি করে না। রাইট। আমরা আরামে গন্তব্যে পৌঁছাই ঠিকই, কিন্তু নিজস্ব পেশিশক্তি দিন দিন দুর্বল হতে থাকে। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো আধুনিক যুগের 4 ডিজিটাল ভিলেন বা খলনায়কের ধারণা। প্রযুক্তি নিঃসন্দেহে আমাদের এগিয়ে দিয়েছে, কিন্তু এর প্রভাব আমাদের মস্তিষ্কের কিছু মৌলিক সক্ষমতাকে নীরবে কমিয়ে দিচ্ছে। এই ভিলেনগুলো আসলে কি? জিম কুইক যে 4টি প্রধান ভিলেনের কথা বলেছেন, তার প্রথমটি হলো ডিজিটাল ডিলিউজ বা তথ্যের বিশাল বন্যা। পঞ্চদশ শতাব্দীর একজন মানুষ সারা জীবনে যে পরিমাণ তথ্য পেতেন, আজকের দিনে একজন মানুষ মাত্র একদিনই সেই পরিমাণ তথ্য গ্রহণ করছে। ওহ আচ্ছা, একদিনে? হ্যাঁ, আর আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স এত বিপুল তথ্য একসাথে প্রসেস করার জন্য তো তৈরি হয়নি। ফলে এই তথ্য বন্যা অবধারিতভাবে আমাদের ক্লান্ত করে দিচ্ছে। একটু থামুন। এই প্রথম ভিলেনটার সাথেই তো দ্বিতীয় ভিলেনের একটা সরাসরি সম্পর্ক আছে বলে মনে হচ্ছে। আপনি ডিজিটাল ডিস্ট্র্যাকশনের কথা বলছেন? হ্যাঁ, দ্বিতীয়টি হলো ডিজিটাল ডিস্ট্র্যাকশন বা ডিজিটাল মনোযোগ বিঘ্নতা। আমরা সবসময় নেটওয়ার্কের সাথে যুক্ত থাকার এক অবিরাম প্রবণতায় ভুগছি। একটু পরপরই মেসেজের যে পিং শব্দটা হয়, সেটা মস্তিষ্কে এক ধরনের ডোপামিন ক্ষরণ ঘটায়। একদম ঠিক। ডোপামিন হলো সেই হরমোন যা আমাদের পুরস্কার পাওয়ার অনুভূতি দেয়।
কিন্তু সমস্যা হলো এই ক্ষণস্থায়ী ডোপামিনের লোভে আমাদের মস্তিষ্ক কোনো একটি বিষয়ে দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলছে। আর ঠিক এই ডোপামিন লুপের কারণেই তৃতীয় ভিলেনটি আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। আচ্ছা, তৃতীয়টি কি? তৃতীয় ভিলেন হলো ডিজিটাল ডিমেনশিয়া। আগের দিনে মানুষ অনায়াসে অনেকগুলো ফোন নম্বর মুখস্থ রাখতে পারত, কিন্তু এখন স্মার্টফোনের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে নিজস্ব স্মৃতিশক্তির অবক্ষয় ঘটছে। কারণ আমরা তো সব ফোন বুকেই সেভ করে রাখি। হ্যাঁ, এর পেছনের বিজ্ঞানটা হলো নিউরোপ্লাস্টিসিটি। মস্তিষ্ক পুরোপুরি একটি পেশির মতো কাজ করে। একে ব্যবহার না করলে এর কর্মক্ষমতা কমতে থাকে। বিজ্ঞানের ভাষায় একে বলে ইউজ ইট অর লুজ ইট নীতি। তার মানে আমরা প্রযুক্তিকে জীবন সহজ করার জন্য ব্যবহার করছি ভেবে আনন্দ পাই, কিন্তু আসলে কি আমরা প্রযুক্তির দাস হয়ে যাচ্ছি? আমরা মনে করি স্মার্টফোন আমাদের দ্বিতীয় মস্তিষ্কের মতো কাজ করছে, কিন্তু বাস্তবে এটি আমাদের আসল মস্তিষ্ককে অলস করে দিচ্ছে। আর এই অলসতার চূড়ান্ত রূপই হলো চতুর্থ ভিলেন, ডিজিটাল ডিডাকশন। মানে নিজে চিন্তা না করে প্রযুক্তির মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো, তাই না? ঠিক। অনলাইনে যে কোনো বিষয়ে এত মতামত আগে থেকেই তৈরি করা থাকে যে মানুষ এখন নিজের যুক্তি দিয়ে চিন্তা করা প্রায় ছেড়েই দিয়েছে। অ্যালগোরিদম আমাদের বলে দিচ্ছে কি ভাবতে হবে। অবিশ্বাস্য! তাহলে কি প্রযুক্তি পুরোপুরি খারাপ? না না, প্রযুক্তি খারাপ নয়, এটি একটি টুল মাত্র। কিন্তু এর অনিয়ন্ত্রিত ব্যবহার আমাদের চিন্তা শক্তিকে পঙ্গু করে দিচ্ছে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে বলি। এই ভিলেনদের হাত থেকে বাঁচতে এবং নিজেদের সীমানাকে অতিক্রম করতে আমাদের তো একটা নতুন ফ্রেমওয়ার্ক প্রয়োজন। এখানেই আসে লিমিটলেস মডেল। হ্যাঁ, এই মডেলে 3টি এম এর কথা বলা হয়েছে। আমি প্রথম এম বা মাইন্ডসেট অর্থাৎ মানসিকতা নিয়ে কথা বলতে চাই। বইটিতে LIE বা লিমিটেড আইডিয়াস এন্টারটেইনড নামক একটা ধারণার কথা বলা হয়েছে। এগুলো মূলত আমাদের অবচেতন মনের ভ্রান্ত ধারণা। যেমন ধরুন, অনেকে ভাবেন যে আমার স্মৃতিশক্তি জন্মগতভাবেই খারাপ। একদম। এগুলো আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে আমাদের মেধা নির্দিষ্ট বা সীমাবদ্ধ। এটা একটা অদৃশ্য দেয়াল। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখব যে মানসিকতার পর আসে দ্বিতীয় এম বা মোটিভেশন, অর্থাৎ অনুপ্রেরণা। বইটিতে অনুপ্রেরণার চমৎকার একটা সমীকরণ দেওয়া হয়েছে। মোটিভেশন সমান পারপাস গুণ এনার্জি গুণ S3। এখানে আমার একটু খটকা লাগছে। শুধু পারপাস বা উদ্দেশ্য থাকলেই তো মানুষ অনেক সময় কাজ করে না। ধরুন, স্বাস্থ্য ভালো রাখার জন্য সকালে ওঠা দরকার, এটা একটা বড় উদ্দেশ্য, কিন্তু সকালে অ্যালার্ম বাজার পর ঘুম থেকে উঠতে তো আর ইচ্ছে করে না। হ্যাঁ, এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক। আর ঠিক এই জায়গাতেই সমীকরণের বাকি দুটো অংশ, অর্থাৎ এনার্জি বা শক্তি এবং S3-র গুরুত্ব সামনে আসে। ও আচ্ছা, শুধু উদ্দেশ্য থাকলেই হবে না? একদম না, মস্তিষ্কে পর্যাপ্ত শক্তি থাকতে হবে। জিম কুইক এখানে ব্রেইন ডায়েটের কথা বলেছেন, যেমন ডার্ক চকলেট, ব্রোকলি, এগুলো মস্তিষ্কের শক্তি বাড়ায়। পাশাপাশি তিনি স্বয়ংক্রিয় নেতিবাচক চিন্তা বা যাকে তিনি ANTs বলেছেন তা বিনাশ করার কথা বলেছেন। হ্যাঁ, নেতিবাচক চিন্তা তো আমাদের মানসিক আনন্দ শুষে নেয়। আর এই S3 বিষয়টা কি? S3 মানে হলো স্মল সিম্পল স্টেপস বা ছোট ছোট সহজ ধাপ। লক্ষ্য যত বড়ই হোক, সেটিকে ছোট ছোট ধাপে ভাগ না করলে মস্তিষ্ক ভয় পেয়ে যায়। তখন আমরা গড়িমসি শুরু করি। রাইট। প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করার বদলে যদি লক্ষ্য হয় শুধু ব্যায়ামের জুতোটা পায়ে পড়া, তবে কাজটা শুরু করা অনেক সহজ হয়ে যায়। একদম ঠিক। এখন মানসিকতা এবং অনুপ্রেরণা ঠিক করার পর আসে তৃতীয় এম, অর্থাৎ মেথড বা পদ্ধতি। কিন্তু দ্রুত শেখার আসল উপায় কি? এর জন্য জিম কুইক FASTER অ্যাক্রোনিমটি ভেঙে বুঝিয়েছেন। F মানে হলো ফরগেট বা ভুলে যাওয়া। নতুন কিছু শেখার আগে পুরনো ধারণা সাময়িকভাবে ভুলে যেতে হবে। খালি গ্লাসেই তো নতুন জল ঢালা যায়। আর এরপর এ মানে হলো অ্যাক্ট বা সক্রিয় হওয়া, মানে নিষ্ক্রিয়ভাবে বসে না থেকে সক্রিয়ভাবে নোট নেওয়া বা প্রশ্ন করা। রাইট। এরপর আসে S, যার মানে হলো স্টেট বা অবস্থা। শেখার সময় মানুষের আবেগ কেমন থাকে তা মেমোরি তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য আর আবেগের মিশ্রণে দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি হয়। এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এই ফাস্টারের টি অংশটি, অর্থাৎ টিচ বা শেখানো, হ্যাঁ, এটা একটা গেম চেঞ্জার। গুণ বেড়ে যায়। শেখানো মানেই তো কোনো বিষয় দুবার শেখা।
চমৎকার বলেছেন। আর শেষের দুটি ধাপ হলো ই অর্থাৎ এন্টার, মানে ক্যালেন্ডারে সময় নির্ধারণ করা, এবং আর হলো রিভিউ, স্পেসড রিপিটেশন বা নির্দিষ্ট সময় বিরতি দিয়ে বারবার পড়া। কিন্তু এই দ্রুত শেখার কোনো অর্থই থাকবে না যদি না আমরা সেই তথ্য ধরে রাখতে পারি। তাই মেমোরি বা স্মৃতিশক্তি হলো সব কিছুর মূল ভিত্তি। ঠিক, বইটিতে বেকার প্যারাডক্সের একটা চমৎকার উপমা আছে। যদি কাউকে বলা হয় একজন মানুষের পেশা বেকার বা রুটিওয়ালা, তবে তা সহজেই মনে থাকে। কিন্তু যদি বলা হয় লোকটির নাম মিস্টার বেকার, তবে মানুষটা ভুলে যায়। এর কারণ হলো পেশার সাথে একটা চিত্র বা ছবি যুক্ত থাকে। মস্তিষ্ক ছবি মনে রাখতে ভালোবাসে, বিমূর্ত শব্দ নয়। হ্যাঁ, তাহলে স্মৃতিশক্তি বাড়ানোর উপায় কি? প্রথমত বুঝতে হবে যে স্মৃতিশক্তি কোনো হট ড্রাইভ নয়, এটি একটি পেশির মতো। যত ব্যবহার করা হবে তত শক্তিশালী হবে। এর জন্য MOM পদ্ধতিটি ব্যবহার করা যায়। এম হলো মোটিভেশন, মনে রাখার শক্তিশালী কারণ। ও হলো অবজারভেশন বা মনোযোগ, আমরা ভুলে যাই না, আসলে আমরা মনোযোগই দিই না। আর শেষের এমটা হলো মেথডস বা পদ্ধতি, তাই তো? একদম। আচ্ছা, মানুষের নাম মনে রাখা তো একটা বড় চ্যালেঞ্জ। এর জন্য কি কোনো কৌশল আছে? হ্যাঁ, নাম মনে রাখার জন্য BSWAF টেকনিকটি কথা সংক্ষেপে বলা যায়। প্রথমে বি অর্থাৎ বিলিভ, মানে বিশ্বাস করা। এরপর ইতে এক্সারসাইজ বা চর্চা। তারপর এসে সে বা নাম উচ্চারণ করা, এতে শোনার স্মৃতি তৈরি হয়, তাই তো? একদম। তারপর ইউতে ইউজ বা ব্যবহার করা, আর এতে আস্ক বা নামের অর্থ জিজ্ঞাসা করা। আর সবচেয়ে মজার অংশটা হলো ভি বা ভিজুয়ালাইজ করা, তাই না? হ্যাঁ, চেহারার সাথে নামের একটা অদ্ভুত ছবি কল্পনা করা। আর সবশেষে ই বা এন্ড, মানে বিদায় নেওয়ার সময় তার নাম বলে বিদায় নেওয়া। মডেলের 3টে এম আয়ত্ত করতে হবে এবং ফাস্টার পদ্ধতিতে শিখতে হবে। আর স্মৃতিশক্তিকে পেশির মতো ব্যবহার করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আমরা নিজেদের মস্তিষ্ককে যতখানি সীমাবদ্ধ মনে করি, আসলে তা মোটেও ততখানি সীমাবদ্ধ নয়। একদম। আর এই আলোচনার শেষে একটা চিন্তার খোরাক থেকে যায়। যদি আমাদের মস্তিষ্ক নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে পারি, তবে আজ পর্যন্ত যে বিষয়টিকে শেখা অসম্ভব বলে এড়িয়ে যাওয়া হয়েছে, সেই অসম্ভব দক্ষতাটি শেখার কাজ আজই শুরু করলে কেমন হয়? যদি আমাদের কোনো সীমাই না থাকে, তবে প্রথম কোন দেয়ালটি আমরা ভাঙব?